স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে বাকযুদ্ধ। ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রমণের সব প্রস্তুতি নিয়ে নিঃশর্ত আত্মসমর্পণের ডাক দিয়েছে ইরানকে, আর হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় খামেনির অবস্থান জানে যুক্তরাষ্ট্র, তবে এখনই তাকে হত্যা করা হবে না। এদিকে খামেনি সামাজিক মাধ্যমে পোস্টে বলেছেন যুদ্ধ কেবল শুরু। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, আবারও হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প সর্বোচ্চ সতর্ক বার্তা দিয়েছেন এই বলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, তবে তাকে এখনই হত্যা করা হবে না বলেও পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে ইরানও। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে খামেনি জানান যুদ্ধ কেবল শুরু। এছাড়া যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সাথে কোনো রকম আপোষ ইরান করবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। ইরান কখনো জায়নবাদীদের সঙ্গে আপোষ করবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন খামেনি। ক্রমেই ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে বিশ্বমহলে উদ্বেগ আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দুই দেশের সংঘাতে সরাসরি না জড়ানোর কথা বললেও তেহরানের ওপর নানামুখী চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন রণতরী পাঠানোর পর এবার মঙ্গলবার যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় ঘাঁটি থেকে কয়েকটি F-35 বিমান উড়াল দিয়েছে। মধ্যপ্রাচ্যের বিমান ঘাঁটিগুলোতেও জোরদার করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে ডোনাল্ড ট্রাম্প আরও পদক্ষেপ নিতে পারেন বলে সতর্ক করেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ইরান ইসরায়েলের মধ্যে তুমুল সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে দুপক্ষ। আতঙ্কে দিন পার করছে দুই দেশের মানুষ। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশের দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলামের বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবারের এই হামলায় বাড়িটি ধ্বংস হলেও ওই সময়ে কেউ বাসায় না থাকায় কেউ হতাহত হননি। ওয়ালিদ ইসলাম বিবিসি বাংলাকে জানান তার বাসা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় সোমবার দুপুরে বাংলাদেশ সরকার তেহরানে অবস্থানকারী মিশনের কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। নির্দেশনা অনুযায়ী দূতাবাস এলাকা ত্যাগ করে শহরের অন্যান্য নিরাপদ অঞ্চলে আশ্রয় নেন তারা। ইরানে থাকা 2000 বাংলাদেশির মধ্যে তেহরানের 400 জন মারাত্মক ঝুঁকিতে। তাদের মধ্যে 100 জনকে নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে ইরান ছাড়ার কোনো পরিস্থিতি নেই জানিয়ে বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে যাওয়ার পরামর্শ সরকারের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই যুদ্ধ আরও বিস্তৃত হবার শঙ্কার কথা জানালেও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানোর কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা ও যুদ্ধ পরিস্থিতিতে ক্ষতির শিকার হচ্ছে দুই দেশই। দুই পক্ষে অবস্থান নিয়েছে আরও অনেক দেশ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সরাসরি অবস্থান নেয় এই যুদ্ধ আরও বিস্তৃত হবার শঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইরানে থাকা প্রায় 2000 জনকে নিয়ে বেশি দুশ্চিন্তায় বাংলাদেশ, যার মধ্যে তেহরানে থাকা বাংলাদেশ মিশনের 40 জন সহ 400 জন সবচেয়ে বেশি ঝুঁকিতে। এরই মধ্যে 100 জনকে নিরাপদে সরানোর কাজ শুরু করেছে সরকার। আনুমানিক 400 হতে হবে, তবে আমাদের সাথে 100 জন যোগাযোগ করেছে যে 100 জনের খরচ টরচ সহ সমস্ত কিছু সহ আমরা তাদের অ্যাকোমোডেশন সহ তাদেরকে আমরা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। মানে ইমিডিয়েট পদক্ষেপ হচ্ছে যে তাদেরকে আমরা তেহরান থেকে সরিয়ে যেখানে যত দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে আমরা সেই দূরত্বে তাদের বাসস্থান ভাড়া করে সেখানে আমরা রাখবো। মঙ্গলবার ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এই মুহূর্তে বাংলাদেশিদের ইরান ছাড়ার কোনো সুযোগ নেই, তাই নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে তাদের। আমাদের কাছে যারাই রিকোয়েস্ট করবে তাদেরকেই আমরা নিরাপদ স্থানে রিলোকেট করার জন্য আমরা নির্দেশ দিয়ে রেখেছি আমাদের দূতাবাসকে। কারা কিভাবে আছে সেটা আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না। আমাদের কাছে এটা তো একেবারে নর্মাল সিচুয়েশন হলে আপনি প্ল্যান করে যে এতজন এখানে আছে, এতজন এখানে আছে, এতগুলো গাড়ি নিয়ে চলে যাবেন, যে যখন যাকে সুযোগ পাবে তাকে রিলোকেট করে ফেলবে আর কি। এইভাবে আমরা করছি। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে আহ্বান জানালেও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানোর বিষয়ে এখনই ভাবছে না বাংলাদেশ। এই মুহূর্তে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে অনুরোধ করাটা কতটুকু
সমীচীন হবে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। সেই জন্য এই মুহূর্তে আমাদের এরকম কোনো পরিকল্পনা নেই যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করব যুদ্ধবন্ধের জন্য। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরকে সফল দাবি করলেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক না হওয়ার দায় কিছুটা নিজেদের ওপরই নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সুতরাং আমরা শেষ পর্যন্ত আমাদের প্রত্যাশা ছিল যে এই বৈঠকটি হবে, শেষ মুহূর্তে কোনো কারণে এই বৈঠকটি হয়নি। সফর পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরায়েল ইরান দ্বন্দ্বে জড়িয়ে গেছে উপসাগরীয় দেশগুলো। প্রয়োজনে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানির অন্যতম প্রধান এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে দ্রুত বেড়ে যাবে তেলের দাম। নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যে বাড়ছে ইরান ইসরায়েল যুদ্ধের দামামা। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, উত্তাপ ছড়িয়ে পড়েছে চারপাশে। এই পরিস্থিতিতে প্রয়োজনে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। আর তা ঘটলেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে দেখা দেবে বড় ধরনের সংকট। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর একটি হরমুজ প্রণালী। প্রতিদিন 2 কোটিরও বেশি ব্যারেল তেল সরবরাহ করা হয় এই পথে। সৌদি আরব, কুয়েত, ইরাক এবং কাতার সহ বহু দেশ এই পথের উপর নির্ভরশীল। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে রেকর্ড পরিমাণ। দেখা দিতে পারে তেলের সংকট, মুদ্রাস্ফীতি, এমনকি বৈশ্বিক অর্থনৈতিক স্থবিরতা। বিকল্প পথ থাকলেও হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে ঝুঁকিতে পড়বে সৌদি আরব আর আরব আমিরাত সহ গালফের তেল উৎপাদক দেশগুলো। তবে ইতিহাস বলছে ইরান কখনোই পুরোপুরি হরমুজ প্রণালী বন্ধ করেনি। 80-এর দশকে ইরান ইরাক ট্যাঙ্কার যুদ্ধেও তেল সরবরাহ সম্পূর্ণ থামাতে পারেনি। বর্তমান পরিস্থিতিতে ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং ছোট নৌকা ব্যবহার করে সাময়িক বাধা সৃষ্টি করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ করলে চীন ও রাশিয়ার মতো দেশের সমর্থন হারাতে পারে ইরান, কারণ বিশ্ব জ্বালানি তেলের 76% এশিয়ার বাজারে যায় এই পথেই। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। জোরদার হয়েছে মৌসুমি বায়ু। বর্ষার শুরুতেই রাজধানী সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সারা রাত ও সকাল থেমে থেমে রাজধানীতে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার আরও খবর জানাতে রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান সাকিব। সাকিব, সারা রাত তো থেমে থেমে বৃষ্টি হয়েছে, এখন কেমন দেখছেন পরিস্থিতি? আমাদের বিস্তারিত জানাবেন। জি ফারা, আপনি জানেন যে গত কয়েকদিন থেকে টানা তীব্র তাপপ্রবাহের পর কিন্তু রাজধানীবাসী গতকাল থেকে স্বস্তিতে রয়েছে। অর্থাৎ গতকাল সারা দিন কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে হালকা থেকে ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করেছি এবং আজকেও কিন্তু আবহাওয়া সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল। এই মুহূর্তে আমি আছি রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সামনে। একটু আগেও কিন্তু আবহাওয়া এখানে শুষ্ক ছিল। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি একেবারে বৃষ্টিতে ভিজে লাইভে দাঁড়িয়েছি এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য যেমনটি বলছে, আগামী 6 ঘন্টা অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় একেবারে ভারী থেকে বজ্রসহ ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কিন্তু রাজধানীর দক্ষিণ পূর্ব এলাকা থেকে 12 থেকে 20 কিলোমিটার বেগে কিন্তু বাতাস সহ একদম ঝড়ের একটা পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে গত 24 ঘন্টায় রাজধানী সহ আশেপাশের বিভিন্ন এলাকায় কিন্তু 36 মিলিমিটার বৃষ্টিপাতের তথ্য আবহাওয়া অধিদপ্তর রেকর্ড করেছে এবং আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণে আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু সারা দেশেই বিভিন্ন এলাকায় থেমে থেমে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং স্থানীয় যে নদী বন্দরগুলো রয়েছে এবং সেই সাথে কিন্তু চট্টগ্রাম, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং সেই সাথে সারা দেশের নদী বন্দরগুলোতে বিশেষ করে সিরাজগঞ্জ, পাবনা, বরিশাল এবং খুলনা অঞ্চলের যে নদী বন্দরগুলো সেগুলোকে কিন্তু আজকে থেকেই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই মুহূর্তে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে কিন্তু হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। যে ফারা, আবহাওয়ার এই ছিল সবশেষ আমার কাছ থেকে।
ধন্যবাদ সাকিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রতারণার মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের দেওয়ার সুযোগ সুবিধা নিলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করা হয়েছে। অনিয়ম করলে একই সঙ্গে 2 লাখ টাকা জরিমানা বা নেওয়া আর্থিক সহায়তার দ্বিগুণ পরিমাণ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। মঙ্গলবার এই অধ্যাদেশ জারি করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025 এ আহতদের 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। অভ্যুত্থানের শহীদ এবং আহত ব্যক্তিদের যথাক্রমে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ, আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে। বগুড়া, চাঁদপুর ও নোয়াখালীতে উপসর্গ নিয়ে প্রতিদিনই রোগী আসছে হাসপাতালে, কিন্তু জেলা 3টিতে জনবল ও কিট সংকটে একেবারেই বন্ধ করোনা পরীক্ষা। রোগ শনাক্তের উপায় না থাকায় আইসোলেশনের ব্যবস্থা করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সংক্রামক ব্যাধিটি ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসক ও সাধারণ মানুষ। ভাইরাস দেখা দিছে, এর জন্য দুনিয়া এখন ভয়ের মধ্যে আছে। 2020 সালের এপ্রিল থেকে 2021 সালের আগস্ট পর্যন্ত বগুড়ায় 20,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়। হটস্পটে পরিণত জেলাটিতে মারা যায় 600-রও বেশি মানুষ। 4 বছর পর দেশে আবারও করোনার সংক্রমণ এবং প্রাণহানির খবরে বাড়ছে আতঙ্ক। আমি একবার করোনা আক্রান্ত হয়েছিলাম, শুনছি আবার নাকি করোনা আসছে বগুড়াতে। বিগত করোনায় আমি আমার মাকে হারিয়েছি। আমি চাচ্ছি যে আমাদের সরকার এমনভাবে এই বিষয়টার উপর নেক নজর রাখুক। করোনা মোকাবিলায় বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সহ সব ধরনের প্রস্তুতি থাকার পরও জনবল ও কিট সংকটে পরীক্ষা শুরু করা যাচ্ছে না। 8টা বেডের 2টি রুম আইসিইউ হিসেবে আমি প্রিপেয়ার করে রেখেছি। তা বাদেও কম কমপ্লিকেটেড রোগীদের জন্য আপাতত 4টি বেড সংরক্ষিত রয়েছে। আমাদের মেশিন চালু আছে, জনবলের কিছু ঘাটতি আছে। কিট লাগবে, আরটিপিসিআরের কিট এবং র্যাপিড পরীক্ষার কিট, এগুলি তারা বলছে 2-1-এর ভিতর তারা আমাদেরকে সরবরাহ করবে। করোনার উপসর্গ নিয়ে প্রতিদিন রোগী আসছে নোয়াখালী জেনারেল হাসপাতালে, কিন্তু কিট সংকটে এখানেও বন্ধ পরীক্ষা। জ্বর, ঠান্ডি আর শরীর জ্বর আছে, বইরাতে গিরে গিরে কাম্বা, কাশি আছে। করোনার কিট নাই, সেই হিসেবে লক্ষণ থাকলেও আমি বলতে পারতেছি না যে সে করোনা পেশেন্ট। করোনা আক্রান্তদের চিহ্নিত করে আইসোলেশনে নেওয়া যাচ্ছে না, তাই ঝুঁকি বাড়ছে সংক্রমণ ছড়িয়ে পড়ার। কিট পাওয়া গেলে এবং ল্যাবগুলো চালু হলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে রোগ নিশ্চিত করে আমরা ওদের আইসোলেশনে রাখা সহ প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারবো। চাঁদপুরে করোনা পরীক্ষার আরটিপিসিআর ল্যাব না থাকায় ভোগান্তির শেষ নেই। 2020 সালে ল্যাব স্থাপন করা হয় সাবেক মন্ত্রী দীপু মনির বাসভবনে। সরকার পতনের পর ল্যাবের সরঞ্জাম লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়। এখন উপসর্গ থাকা রোগীদের পাঠানো হচ্ছে কুমিল্লায়। ভোগান্তি এড়াতে উপসর্গ থাকার পরও গোপন করেছেন অনেকে। কিটের জন্য চাহিদা পত্র দিয়েছি, শীঘ্রই আমরা কিট পেয়ে যাব। কিট পেলে আমরা যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যে কিট, ওই টেস্টগুলো যে আমরা ওই দিকে পরীক্ষা করতে পারবো। যে স্যালাইন লাগবে, প্যারাসিটামল ওষুধ, অন্যান্য যে ওষুধগুলো লাগবে ওগুলো আছে। করোনা প্রতিরোধে সংক্রমিতদের চিহ্নিত করে আইসোলেশনের বিকল্প নেই, তাই দ্রুত পরীক্ষা শুরুর তাগিদ সকলের। অর্ঘমিত্র তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। চিকিৎসা সরঞ্জাম ও জনবল সংকটে ধুঁকছে বান্দরবানের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালের চিকিৎসা সেবা, নেই কোনো প্যাথোলজি সুবিধাও। স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। কয়েকবার চাহিদাপত্র দিয়ে সাড়া পাওয়া যায়নি বলে জানালেন স্বাস্থ্য কর্মকর্তা। পার্বত্য জেলা বান্দরবনের সবচেয়ে দুর্গম উপজেলা থানচি। জেলা সদর থেকে 81 কিলোমিটার দূরে এর অবস্থান। স্থানীয়দের চিকিৎসা সেবা নিশ্চিতে 2021 সালে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 31 থেকে 50 শয্যায় উন্নীত করা হয়। তবে আধুনিক সুবিধা ও সরঞ্জাম বাড়লেও নেই চাহিদামতো চিকিৎসক ও নার্স। এক্স-রে ও ইসিজি পরীক্ষায় ন্যূনতম জনবল না থাকায় সৃষ্টি হয়েছে অচল অবস্থা। সংশ্লিষ্টদের তথ্য মতে হাসপাতালটিতে 12 চিকিৎসক ও 18 নার্স সহ মোট 100টি পদ রয়েছে। এর মধ্যে 45টি পদ শূন্য। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ চিকিৎসক রয়েছে মাত্র একজন। আরএমও পদ এবং ডেন্টাল সার্জনের পদও শূন্য। নতুন নির্মিত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায় শয্যাগুলো রোগী শূন্য হয়ে পড়ে আছে।
পুরনো ৩১ শয্যা শিশুসহ ভর্তি রোগী কয়েকজন। আমার ভর্তি আনেছে, এখন ডাক্তার নাই, কিছু নাই, ওষুধ টষুধ খাওয়া দিয়ে নাই, আমাকে কিছু দিতে পারে না। পরে রোগী চিকিৎসা করার মতো ডাক্তার এখানে যদি পোস্টিং করলে আমাদের পক্ষে ভালো হয় আর কি। কয়েকবার চিকিৎসক ও যন্ত্রপাতির চাহিদা দিয়েও সংশ্লিষ্টদের সাড়া পাওয়া যায়নি বলে জানালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। বিভিন্ন ধরনের যে প্যাথোলজিক্যাল সুবিধা এখানে দেওয়ার কথা ছিল, এই যন্ত্রপাতিগুলোর নাই। আমরা আমাদের চাহিদা দিয়েছি অনেকবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, কিন্তু অদ্যাবধি এখনো আমরা এসব প্যাথোলজিক্যাল যন্ত্রপাতিগুলো পাইনি। নতুন সম্প্রসারিত ১৯ শয্যার আধুনিক সুবিধা সংবলিত হাসপাতালে ৪টি কেবিন ও ১৫টি ওয়ার্ড রয়েছে। দ্রুত জনবল নিয়োগ সহ পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালুর দাবি স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক। ডেঙ্গুতে রোগী শনাক্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে বরিশাল বিভাগের বরগুনা জেলা। সেখানে ডেঙ্গু বৃদ্ধির কারণ অনুসন্ধানে গেছে আইইডিসিআর এর দল। এ নিয়ে বিস্তারিত জানাতে হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মালিক মিঠু। মিঠু, হাসপাতালে নতুন কতজন রোগী ভর্তি হলো, আমাদের বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আসলে বরগুনা একটি মহামারীর আকারে ধারণ করেছে আসলে বরগুনা ডেঙ্গুর প্রকোপ। এই মুহূর্তে আসলে হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৮২ জন আসলে ডেঙ্গু রোগী আসলে ভর্তি হয়েছে এবং শনাক্ত হয়েছে। এছাড়া এই হাসপাতালে ভর্তি রয়েছে ২৩৩ জন। এর মধ্যে এই গত ২-১ মাসের ভিতরে এই হাসপাতাল আসলে চিকিৎসা নিয়েছেন ১৯৮৫ জন এবং সরকারি এই হাসপাতালে মৃত্যু আসলে হয়েছে ডেঙ্গু রোগীতে ৬ জন। এছাড়া বিভিন্ন এলাকায় আসলে বরগুনা জেলার আসলে ১৭ জন এই ডেঙ্গুতে মারা গিয়েছেন এবং সর্বোপরি এখন যে অবস্থা হাসপাতালগুলোতে খুবই ভয়াবহ অবস্থা, কারণ শয্যাবিহীন অবস্থায় বেশিরভাগ রোগী আসলে এই মেঝেতে এবং ঠান্ডা জায়গায় আসলে তারা অবস্থান নিচ্ছেন এবং ডেঙ্গুতে সবথেকে বেশি যে প্রকোপের সবথেকে কষ্টের ভিতরে আছেন, ফ্যান নেই, লাইট নেই, এই অবস্থায় আসলে যে মেঝেতে আসলে ঠাই হচ্ছে বেড শয্যা না থাকায়। এরপর ডাক্তাররা একজন মাত্র এই মুহূর্তে আসলে ২জন ডাক্তার প্রদান করেন এখন পর্যন্ত আসলে এই হাসপাতালে যুক্ত হয়নি, যার ফলে একজন মাত্র ডাক্তার দিয়ে মেডিসিনের ডাক্তার দিয়ে এত রোগীর আসলে এই চিকিৎসা দিতে আসলে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। এবং সর্বোপরি যে এই হাসপাতালটি আসলে ডেঙ্গু শনাক্তকরণ বা যে সিবিসি বা টেস্টের জন্য যে পর্যাপ্ত কিট না থাকা, কিন্তু এখানকার যে রোগীরা রয়েছেন তারা কিন্তু বাইরে থেকে আসলে সব ধরনের প্রশিক্ষণ দিতে বাধ্য হচ্ছেন বা নিতে বাধ্য হচ্ছেন। সর্বোপরি যে ডেঙ্গুর যে অবস্থা, এবং গতকালকে একটি আইডিসিআর একটি টিম এসেছিলেন এবং ৬ জনের একটি টিম এসেছিলেন, এসে রোগীদের সাথে এবং বরগুনার বিভিন্ন স্থান আসলে পরিদর্শন করেছেন। এখানকার তারা প্রাথমিকভাবে যেটা জানিয়েছেন যে রোগী বা এত ডেঙ্গুর যে প্রকোপ বাড়ার মূল কারণ হচ্ছে যে বর্ষার পানি মজুতকরণ এবং বিভিন্ন জায়গায় এবং অপরিষ্কার এবং পৌরসভার উদাসীনতার কারণেই এই ডেঙ্গুর প্রকোপটা এত বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে এই শহর অঞ্চলে। বরগুনার পৌরসভা এবং ২ নং ইউনিয়ন আসলে এই হটস্পট ঘোষণা করার সর্বোচ্চ বেশি আসলে রোগী এই ২ এলাকায় রোগীর রয়েছে। এবং সর্বোপরি যে অবস্থান, যে হাসপাতালের চিত্র খুবই ভয়াবহ, ঔষধ সংকট এবং নানান সংকটে কিন্তু হাসপাতালে কর্তৃপক্ষ কিন্তু, এবং সর্বোপরি যে অবস্থা তাতে ডেঙ্গুর প্রকোপ আরও এই বৃষ্টি এবং মুষলধারে বৃষ্টির ফলে কিন্তু আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সর্বোপরি হাসপাতালে যে এত রোগীর আসলে ২৫০ শয্যা হাসপাতালের মাত্র ডেঙ্গু রোগীর জন্য মাত্র ২০টি বেড থাকলেও কিন্তু সর্বোপরি এত রোগীর চাপ নিতে কিন্তু হিমশিম খাচ্ছে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। ধন্যবাদ মিঠু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অবশেষে ২ যুগ পর চালু হতে যাচ্ছে বগুড়া বিমানবন্দর। শুরু হয়েছে রানওয়ে মেরামতের কাজ। বন্দরটিকে যাত্রীবাহী বিমান চলাচলের উপযোগী করতে আরও ১৫০০ ফুট সম্প্রসারণ করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, যাত্রী ও পণ্যবাহী বিমান চলাচল শুরু হলে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধশালী হবে বগুড়া সহ বেশ কয়েকটি জেলা। ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর বগুড়ায় বিমানবন্দর তৈরির উদ্যোগ নেয় বিএনপি সরকার। ১৯৯৫ সালে ১০৯ একর জমি অধিগ্রহণ করা হয়। ১৯৯৬-এ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পের কাজ শুরু করে। এরপর ২০০০ সালে রানওয়ে, অফিস ভবন, কর্মকর্তাদের আবাসিক ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়। তবে বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল শুরু না হওয়ায় প্রকল্পটি একরকম অচল হয়ে পড়ে। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে আবার বিমানবন্দর চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। বিমান বাহিনী প্রধান ও ব্যবিচকের চেয়ারম্যান চলতি বছরের জানুয়ারিতে বিমানবন্দর পরিদর্শনে আসেন।
আমি পটেনশিয়ালিটি দেখতে পাচ্ছি, যথেষ্ট পটেনশিয়াল আছে ইনশাল্লাহ, অ্যান্ড দেয়ার আর পসিবিলিটিস যেটা উইল বিকাম ডেফিনেটলি আ বিজনেস হাব অ্যান্ড স্ট্র্যাটেজিক। তো এটাকে বড় করতে হলে একটু সময় লাগবে, এটা একটা প্রজেক্ট হিসেবে যাবে। বর্তমানে যে ৪,৭০০ ফিট রানওয়ে আছে তা সংস্কারের কাজ চলছে। এছাড়া ১,৫০০ ফুট সম্প্রসারণের জন্য ১০০ একর জমি অধিগ্রহণ প্রয়োজন। ফার্স্ট ফেজে আসলে সংস্কার কাজ করছে, এক্সিস্টিং যে আমাদের রানওয়েটা আছে এটা সংস্কার হচ্ছে, রানওয়ে এক্সটেনশন হলে এখানে আপনার কমার্শিয়ালি ফ্লাইট ওঠানামা করতে পারবে। ভূমি অধিগ্রহণ করতে হবে, ভূমি অধিগ্রহণের প্রস্তাব আমরা এখনো পাইনি। ব্যবসায়ীরা বলছেন স্থানীয় বিনিয়োগে এই বিমানবন্দর এখন সময়ের দাবি। বিদেশি অনেক কোম্পানি আমাদের এখানে জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে আগ্রহী, কিন্তু তারা শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে, এয়ারপোর্ট না থাকার কারণে সেই বিনিয়োগগুলো আমরা আনতে পারছি না। আমাদের যে ন্যায্য অধিকার বা আমাদের যে সুযোগ সুবিধা যেটা আমাদের পাওয়া দরকার সেটা আমরা পাবো বলে বিশ্বাস করি। বেবিচক বলছে সব ঠিক থাকলে চলতি বছরেই চালু হতে পারে বগুড়া বিমানবন্দর। ডিভিসি নিউজ ডেস্ক। ঠাকুরগাঁও সদরের শুক নদীতে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ। কৃষিপণ্য বাজারজাত নিয়ে বিপাকে বাসিন্দারা। বিভিন্ন দপ্তরে বারবার ধরনা দিয়েও হয়নি কোনো সমাধান, যদিও এবার সেতু নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ঠাকুরগাঁও সদরের রহিমানপুর ও আকচা ইউনিয়নকে ভাগ করেছে শুক নদী। তবে পণ্য পরিবহন, লেখাপড়া সহ নানা কারণে এক পাড়ের মানুষকে প্রতিনিয়ত যেতে হয় অন্য পাড়ে। গুরুত্বপূর্ণ হলেও নদীতে সেতু না থাকায় চরম দুর্ভোগে দুই ইউনিয়নের অন্তত 10,000 মানুষ। শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে চলাচলের ব্যবস্থা করা হলেও বর্ষায় পারাপারে দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। একটা ছোট্ট নদী আছে, এই নদীটার কারণে তাদেরকে কয়েক কিলোমিটার ঘুরে তাদেরকে শহরে যেতে হয়। এখানে কোনো ব্রিজ ট্রিজ নাই, আমরা এই কষ্টে বহুদিন যাবত আছি। স্কুল কলেজ বাচ্চারা যাইতে পারে না, অনেক সমস্যা আর কি। বর্ষার সময় আমার ভাই পানিতে পড়ে মারা গেছে। বিভিন্ন সময়ে দপ্তরে দপ্তরে ধর্ণা দিয়েও কাজ হয়নি। এই ব্রিজটার কথা আমরা দীর্ঘদিন ধরেই শুনে আসতেছি, এটা যখনই কেউ আসেন বলে যান যে হবে হবে, কিন্তু হয় না। এর আগে আমরা অনেক আন্দোলন করছি, আমাদের অনেকে অনেক আশ্বাস দিয়ে গেছে, আর আমরা আশা করছি যে এবার ব্রিজটা হবে। যদিও এবার শুক নদীতে দ্রুত একটি সেতু নির্মাণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এটার জন্য আমরা অস্থায়ীভাবে একটা প্রাকলন দাঁড় করিয়েছি, আশা করি এটা 1 মাসের ভিতরেই আমরা কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব আছেন, সম্মিলিত প্রচেষ্টায় বেইলি ব্রিজ করা যায় কিনা এটা খুব শীঘ্রই আমরা এটার ব্যবস্থা করব। শুধু আশ্বাস নয়, দীর্ঘদিনের ভোগান্তির অবসানে সেতু নির্মাণ কাজ বাস্তবায়নের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদের 11 দিন পরও কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে রংপুরের ব্যবসায়ীরা। চড়া দামে লবণ কিনে চামড়া সংরক্ষণ করেও মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। ব্যবসায়ীদের অভিযোগ, তদারকির অভাব ও ট্যানারি মালিকদের সিন্ডিকেটে নিঃস্ব তারা। চামড়া শিল্পকে বাঁচাতে কারখানার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক বাজার সৃষ্টিতে সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কোরবানির পশুর চামড়া সরবরাহ এবছর তুলনামূলক কম রংপুরে, তবে সক্রিয় পুরনো সিন্ডিকেট। সরকারের নির্ধারিত দরেও চামড়া কিনছেন না আড়তদাররা। ঢাকার বাইরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দর 5 টাকা বাড়িয়ে 60 টাকা নির্ধারণ করে দেয় সরকার, আর একটি চামড়ার সর্বনিম্ন দর 1150 টাকা। কিন্তু রংপুরে তা বিক্রি হয়েছে 100 থেকে সর্বোচ্চ 500 টাকায়, আর ছাগলের চামড়া 5 থেকে 10 টাকা। প্রতিবারে লস হয়, ওই সরকার রেট দেয় একটা, হয় একটা, ওই রেটটা কার্যকর হয় না, এই জন্য আমরা জনগণ মার খাইতেছি। লবণজাত চামড়া বড় ছোট চামড়া নেবে 1150 টাকা, বড় চামড়া নেবে 1350 টাকা, সে বাজার কই? বকেয়া আদায় এবং সরকারের ঘোষণায় লাভের আশায় চামড়া লবণজাত করে বিপাকে ব্যবসায়ীরা। বাজারের এই পরিস্থিতির জন্য আড়তদার ও ব্যবসায়ীরা দুষছেন ট্যানারি মালিকদের। এখন আসিয়ে দেখতেছি কোনো চামড়ার লোক নাই, কিনা গিয়ে লোক নাই। বড় বড় ব্যবসায়ী যারা, তারা এসি রুমে ঘুমাইতেছে, তাদের কোনো পদক্ষেপ সরকার নিতেছে না। এদিকে রংপুরের বড় বড় হাটগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিসিক তদারকি না করেই দায় চাপাচ্ছেন মধ্যস্বত্বভোগীদের উপর। সারা বাংলাদেশের চামড়াগুলি সেখানে যে কিন্তু সংরক্ষণ হবে এবং ওখানে থাকবে 2-3 মাস পর্যন্ত, থাকার পরে এটা কিন্তু দেশের বাইরে রপ্তানি হবে। এখন এই মাঝপথে কেনা বেচা হয়তো বেশি মুনাফার জন্য হয়তো এই কাজটি করা হয়।
ঈদের 7 দিন পর পর্যন্ত এই মনিটরিংটা থাকবে, যে দামের বিষয় এবং চামড়াটা সংরক্ষণের বিষয়। রংপুর অঞ্চলে লবণ দিয়ে সংরক্ষিত 2,82,000 চামড়া এখনও ক্রেতার অপেক্ষায়। সুষ্ঠু বাজার ব্যবস্থা ও সরকারি তদারকি না থাকায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে মৌসুমি ব্যবসায়ীরা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। গল টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবরে টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 292 রান। এর আগে প্রথম দিনে ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক শান্ত, আর দ্বাদশ সেঞ্চুরি মুশফিকের। যদিও প্রথম সেশনটা ভালো কাটেনি বাংলাদেশের। পঞ্চম ওভারেই ভাঙে উদ্বোধনী জুটি। ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন এনামুল। ইনিংস বড় করতে পারেননি সাদমান ইসলামও। 14 রান করে আউট হন এই ওপেনার। এরপর মুমিনুল হক 29 রানের সাজঘরে ফিরলে 45 রানে 3 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে চতুর্থ উইকেটের রেকর্ড জুটিতে দিনটা নিজেদের করে নিয়েছে টাইগাররা। বাংলাদেশের হয়ে চতুর্থ উইকেটের সর্বোচ্চ রানের জুটি এখন এই শান্ত মুশফিকের দখলে, আর তাতে 3 উইকেটে 292 রান করে প্রথম দিন শেষ করে টাইগাররা। Hence, they forced the bowlers to dart the ball in, and batting became very easy. So you have to give it to the batters. They batted intelligently. ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।